হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো 30 মার্কসের মক টেস্টের আজকে হলো 15, ঠিক আছে, 15 নাম্বার ক্লাস। তো দেখো, তোমাদের ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, 19-এর কিন্তু তোমরা 5000 এমসিকিউ পেয়ে যাচ্ছ এবং 11-12 কিন্তু 5000 এমসিকিউ পেয়ে যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু মক টেস্ট ইনক্লুড রয়েছে। এবং সেই মক টেস্টগুলো কি হবে, সেগুলো কিন্তু হবে 60 মার্কস মক টেস্ট, ঠিক আছে। এগুলো কি হবে, এগুলো কিন্তু হবে 60 মার্কস মক টেস্ট। তো তোমরা যদি 60 মার্কসের মক টেস্টগুলো দিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিয়ে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। আর এক্সামের আগে মক টেস্ট দেওয়াটাও খুব দরকার। কিছু মক টেস্ট 60 মার্কসের সেগুলো আপলোড করা রয়েছে, যারা এখনো দেখোনি, নতুন দেখছো, দেখে নিও। আর ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটন প্রেস করে রেখো। যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেরি করবো না, চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে হুইচ স্ট্রাকচারাল কম্পোনেন্ট ফর্ম দ্য ইনসুলেটিং লেয়ার অ্যারাউন্ড মোস্ট অ্যাক্সন। কোন স্ট্রাকচারাল কম্পোনেন্টটা একটা গঠন করছে কি একটা ইনসুলেটিং লেয়ার, হ্যাঁ, কিসের চারিদিকে, অ্যাক্সনের চারিদিকে। মায়োলিন সিথ, নিউরোলেমা, এন্ডোনিউরিয়াম আর হলো এপিনিউরিয়াম। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো মায়োলিন সিথ, ঠিক আছে। এবার এই সম্বন্ধে আমরা একটু ডিটেলস দেখে নেব। এই যে মায়োলিন সিথ, হ্যাঁ, কিরকম থাকে, ধরো এটা যদি একটা অ্যাকশন হয়, অ্যাকশনের চারিদিকে এরকম ভাবে থাকে। তো মায়োলিন সিথটা নিউরনের ছবি তোমরা প্রত্যেকেই জানো। তো এই যে মায়োলিন সিথ, এটা কি দিয়ে তৈরি? হুম, গঠনগত উপাদান। গঠনগত উপাদান কি এটা? এটা হলো লিপোপ্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এটা কিন্তু লিপোপ্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, লিপোপ্রোটিনের একটা স্তর না, মাল্টি লেয়ার থাকে। মাল্টি লেয়ার অফ লিপোপ্রোটিন, ঠিক আছে। অ্যাক্সনের চারিদিকে এরকম ভাবে লিপোপ্রোটিনের লেয়ার গুলো জমে জমে কি তৈরি করছে, মায়োলিন সিথ তৈরি করছে। এবার এই যে ধরো লিপোপ্রোটিনটা জমা হচ্ছে, মায়োলিন সিথটা তৈরি করছে, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? সোর্স কি? উৎপাদনকারী কোষ। উৎপাদনকারী কোষ কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইট, ঠিক আছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি হচ্ছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সোয়ান কোষ। সোয়ান সেল, ঠিক আছে। এবারে এই যে ধরো মাইলিন সিস্টটা কি করছে, এরকম ভাবে অ্যাক্সনকে র‍্যাপ করে রয়েছে, তাই তো। তাহলে এটা কি কাজ করছে, র‍্যাপ করে থাকছে কেন, এটার কাজটা কি? এটার কাজ হলো, মনে রাখবে, মায়োলিন সিথের কাজ হলো আয়ন লিকেজ কমানো, ঠিক আছে। মানে আয়ন বেরিয়ে যাচ্ছে, এই যে লিকেজটা, এই ব্যাপারটাকে কমানো। আরেকটা কি,
কন্ডাকশন ভেলোসিটি বাড়ানো। ঠিক আছে, গতি, কারণ যেই অ্যাকশন গুলোতে এরকম ভাবে মাইলেনসিড থাকে, ঠিক আছে, সেই অ্যাকশন দিয়ে যখন স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় তখন কিরকম ভাবে হয়, এরকম ভাবে হয়। তো এটার স্পিড অনেক বেশি হয়, ভেলোসিটি, ঠিক আছে, তো সেই গতিটা বাড়ানো। তো এই যে এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে যে হচ্ছে, এটাকে কি বলে? এটাকে বলে হলো, এটাও প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ, এমসিকিউ, সলটেটরি কন্ডাকশন, বাংলায় বলে নৃত্যগ পরিবহন। সলটেটরি কন্ডাকশন বাংলায় কি বলে? নৃত্যগ পরিবহন। ঠিক আছে, এই কন্ডাকশনের মাধ্যমে গতি কত গুণ বৃদ্ধি পায়? গতি বৃদ্ধি পায় 10x, 10 গুণ। ঠিক আছে, তো বোঝা গেল এটা রিলেটেড কিন্তু অনেকগুলো পয়েন্ট বলে দিলাম যেখান থেকে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন বলেছে নার্ভস দ্যাট ক্যারি ইম্পালসেস ফ্রম সেন্সরি রিসেপ্টর টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর ক্লাসিফাইড অ্যাজ। বলেছে সেন্সরি রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সংকেত বহনকারী যে নার্ভ, হ্যাঁ, সেটাকে কিভাবে আমরা শ্রেণীবদ্ধ করতে পারছি, বার্তাটাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো অপশনগুলো কি বলেছে, মোটর নার্ভ, সেন্সরি নার্ভ, মিক্সড নার্ভ, অটোনমিক নার্ভ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেন্সরি নার্ভ, যেটা কি করছে, সেন্সরি রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু কিছু জিনিস জানার আছে। এই যে সেন্সরি নার্ভ, সেন্সরি নার্ভের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি অ্যাফারেন্ট। ঠিক আছে, যখন কোনো রিসেপ্টর কোনো একটা কিছু সেন্স করে, ঠিক আছে, সেন্স করে সেটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? সিএনএস যদি পাঠিয়ে দেয়, কোশ্চেন অনুযায়ী যদি আমরা এখানে ধরি, কিসের মাধ্যমে যাচ্ছে এই বার্তাটা নিয়ে যাচ্ছে? কে? অ্যাফারেন্ট অর সেন্সরি নার্ভ। এবার এই বার্তা অনুযায়ী অ্যাকশনটা কি হবে সেটা কোথায় চলে আসছে? ইফেক্টর অর্গানে চলে আসছে। সেটা কিসের মাধ্যমে আসছে? মোটর অর ইফারেন্ট নার্ভ। ঠিক আছে, মোটর অথবা ইফারেন্ট নার্ভের মাধ্যমে এটা আসছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি দেখলাম, যে সেন্সরি অথবা অ্যাফারেন্ট নার্ভ, তাই তো? তাহলে সেন্সরি যে রিসেপ্টর গুলো, এটা বিভিন্ন আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে সেন্স করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। আচ্ছা, তো এই যে পুরো সার্কেলটা যেটা বললাম, এটাকে কি বলে? এটাকে বলে হলো রিফ্লেক্স অ্যাক্টিভিটি। কখন কোন ক্ষেত্রে রিফ্লেক্স অ্যাক্টিভিটি? ধরো তোমার এখানে হাতে কোথাও ব্যথা লাগলো, ধরো তোমার হাতে পেক লাগলো, বা তোমার হাতে গরম কিছু লাগলো, তখন সেই অনুযায়ী তুমি যেভাবে রিয়াক্ট করবে, হ্যাঁ, তোমার হাতটা মুভ করে যাবে, মাসেল কন্ট্রাকশন হবে, ইফেক্টর অর্গানের যেভাবে অ্যাকশন গুলো হবে, তো সেই হিসেবে যখন আমরা দেখবো ব্যাপারটা, তো সেটাকে আমরা কি বলবো? রিফ্লেক্স অ্যাক্টিভিটি বা রিফ্লেক্স আর্ক। আর একটা নাম কি? রিফ্লেক্স আর্ক। বাংলায় যেটাকে আমরা বলছিল প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলেছে দ্য আউটার মোস্ট কানেকটিভ টিস্যু কভারিং আ নার্ভ। হ্যাঁ, একটা নার্ভকে কভার করে রয়েছে যে আউটার মোস্ট কানেকটিভ টিস্যু, তাকে কি বলে? নার্ভের সবচেয়ে বাইরের কানেকটিভ টিস্যু লেয়ার কোনটি? পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম, আর হলো নিউরোলেমা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এপিনিউরিয়াম। অ্যান্সার হবে কি? এপিনিউরিয়াম। আচ্ছা, এপিনিউরিয়াম কি? এটা হলো বাইরের, একদম বাইরের লেয়ার। এটা হলো টাফ
কানেকটিভ টিস্যু। এটা কি? টাফ কানেকটিভ টিস্যু। এটা পুরো নার্ভ বান্ডিলকে ঘিরে থাকে। এটা কি করছে? পুরো নার্ভ বান্ডিলকে ঘিরে থাকে। আচ্ছা, তো এপিনিউরিয়াম তো আমরা বুঝলাম। এখানে আর একটা টার্ম রয়েছে দেখো, পেরিনিউরিয়াম। তো পেরিনিউরিয়ামটা কি জিনিস সেটাও আমরা একটু জেনে রাখি। পেরিনিউরিয়াম হলো অ্যাক্সন বান্ডেলকে ঘিরে থাকে হলো পেরিনিউরিয়াম। ঠিক আছে, এটা কি তৈরি করে? পেরিনিউরিয়াম ফর্ম কি গঠন করে? গঠন করে হলো ব্লাড নার্ভ ব্যারিয়ার। কি গঠন করছে? ব্লাড নার্ভ ব্যারিয়ার গঠন করছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, which ion influx is primarily responsible for depolarization during nerve impulse? যখন একটা নার্ভ ইম্পালসের ডিপোলারাইজেশন হচ্ছে তখন কোন আয়নটা ইনফ্লাক্স হচ্ছে, ভেতরে প্রবেশ করছে? ঠিক আছে, নার্ভ ইম্পালসে চলাকালীন ডিপোলারাইজেশনের জন্য মূলত কোন আয়নের প্রবাহটা দায়ী? দেখো বলেছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর হলো ক্লোরাইড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সোডিয়াম। ঠিক আছে, অ্যান্সার কি হবে? সোডিয়াম। তো যখন ডিপোলারাইজেশন হয় তার আগে ধরো এটা একটা রেস্টিং কন্ডিশনে রয়েছে, এরকম ভাবে সবকটা পজিটিভ রয়েছে, ধরো বাইরের এক্সট্রা সেলুলার পার্টটা, ভেতরের পার্টটা নেগেটিভ রয়েছে। তো এনএটা কি? এনএটা হলো প্লাস, আমরা জানি। তো 3Na, কটা এনএ? 3Na কি করে? ভেতরে প্রবেশ করে। এবার কোনো একটা বডিতে কোনো কিছু স্টেবল কখন থাকে? যখন যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ থাকবে, তাহলেই জিনিসটা স্টেবল। এবার 3টে সোডিয়াম যদি চলে আসে তার মানে এদিকে নেগেটিভিটিটা বেশি হয়ে গেল, তাই তো? এবার এটাকে মেকআপ দেওয়ার জন্য কি করে? এখান থেকে যায় হলো 2K+, দুটো পটাশিয়াম যায়। এবার দুটো নেগেটিভ মেকআপ হলো, একটা তো নেগেটিভ থেকেই গেল। তো এরকম ভাবে যখন কন্টিনিউ প্রসেসটা চলতে থাকে, এরকম একটা একটা করে নেগেটিভ এক্সট্রা হতে হতে কি হয়, এই যখন ডিপোলারাইজেশন ঘটে এই বাইরের দিকটা নেগেটিভ আর ভেতর দিকটা পজিটিভ হয়ে যায়। তাহলে ইনফ্লাক্স, এটা হলো এক্সট্রা সেলুলার ফ্লুইড, এই পার্টটা কি ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর এটা হলো ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো সোডিয়ামটা কি করছে? ইনফ্লাক্স হচ্ছে, কোষের ভেতরে প্রবেশ করছে কি? সোডিয়াম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই যে ডিপোলারাইজেশন যখন স্টার্ট হচ্ছে, ঠিক আছে, প্রশ্ন ধরো এরকম ভাবেও আসতে পারে, ডিপোলারাইজেশন শুরু হলে এটা কখন শুরু হবে? ঠিক আছে, শুরু কখন হবে? যখন থ্রেশহোল্ড পোটেনশিয়ালের ভ্যালু কত হবে? ভ্যালু হবে হলো অ্যাপ্রক্স -55 MV। এই ভ্যালুটা যখন হবে, হ্যাঁ, তখন কি হয়? এই ভ্যালুতে আসলে ভোল্টেজ গেটেড Na+ চ্যানেল ওপেন হয়ে যায়। ঠিক আছে, ভোল্টেজ গেটেড Na+ চ্যানেল ওপেন হয়। এবার তখন কি হচ্ছে? সোডিয়ামটা তখন কোষের ভেতরে প্রবেশ করছে, বাইরের দিক নেগেটিভ হচ্ছে, ভেতরের দিক পজিটিভ হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে কিন্তু ডিপোলারাইজেশনটা হচ্ছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে ইন মাইলিনেটেড অ্যাক্সনস নার্ভ ইম্পালসেস প্রপাগেট বাই। মাইলিনেটেড অ্যাক্সনের ক্ষেত্রে নার্ভ ইম্পালসটা কিভাবে ছড়ায়? কন্টিনিউয়াস কন্ডাকশন, সল্টেটরি কন্ডাকশন, কেমিক্যাল ডিফিউশন, প্যাসিভ স্প্রেড। অ্যান্সার কি হবে? এটা থাকবে তোমাদের জন্য HW। ঠিক আছে, একটু আগেই আমি বলেছি, যারা স্কিপ করে চলে এসেছো তারা তো মিস করে গেছো, যারা জানো
ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যারা জানো না তারা একটু দেখে নিও, আমি ডিটেলসটা বুঝিয়ে দিয়েছি কেন বলে, কি কারণে বলে, কেন বলা হয়, সমস্ত কিছু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে which functional type of nerve carries signal to muscle and gland, কোন ধরনের নার্ভ পেশি এবং গ্রন্থিতে সংকেত বহন করে। ঠিক আছে, এটাও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, এটা HW থাকলো তোমাদের জন্য। ঠিক আছে, চলো এটা একদম ফ্লো চার্ট করে বলতে পারো বা ছবি এঁকে বলতে পারো, সেভাবেই কিন্তু বলে দিয়েছি। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে দ্য অল অর নান প্রিন্সিপাল ইন নার্ভ ইম্পালস মিনস, নার্ভ ইম্পালসের ক্ষেত্রে যে অল অর নান প্রিন্সিপাল রয়েছে এটা বলতে কি বোঝায়। বলেছে উইক স্টিমুলাস গিভ উইক ইম্পালস, একটা দুর্বল স্টিমুলাস বা উদ্দীপনা যদি হয় তাহলে সেটা যে ইম্পালসটা দেবে সেটাও কিন্তু দুর্বল হবে। মানে তোমার যদি একটা পেরেকে ধরো তোমার পায়ে লাগলো, এবার পেরেকটা ধরো এরকম দেখতে, তো তোমার তো ব্যথা লাগবে না, তাই না? কিন্তু যখনই পেরেকটা এরকম শার্প হয়ে যাবে তখন এই এটা হলো উইক স্টিমুলাস, তো উইক স্টিমুলাসের জন্য তুমি ইম্পালসটা উইক দেবে, মানে তোমার ব্যথা লাগেনি, কোনো রেসপন্স করবে না। কিন্তু যখনই শার্প স্টিমুলাস হবে তুমি কিন্তু চিৎকার করে উঠবে, লাগলো, এরকম কিছু একটা বলবে। তো এইটা কি হলো, এটা কিন্তু শার্প স্টিমুলাস হলো। তো এখানে বলেছে অল অর নান ল বলতে আমরা কি বুঝি, অল অর নান ল মানে উইক স্টিমুলাস গিভস উইক ইম্পালস, only strong stimulus can produce impulse, any stimulus above threshold produces full impulse, আর impulse strength changes with stimulus strength। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে any stimulus above threshold produce full impulse। থ্রেশহোল্ড লেভেল যেটা রয়েছে সেটার থেকে উপরে যখন হবে, মানে থ্রেশহোল্ড লেভেল কোনটা একটু আগেই বললাম 55, এটার উপরে যখন হবে তখনই কিন্তু এটার মানে অ্যাকশনটা স্টার্ট হতে শুরু করবে, একটা ইম্পালস বা রেসপন্স কিন্তু সেখান থেকে একটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 which structure speeds up nerve impulse conduction in vibrate, কোন স্ট্রাকচারটা স্পিড আপ করছে, বাড়িয়ে দিচ্ছে নার্ভ ইম্পালস কন্ডাকশন, নার্ভ ইম্পালসের কন্ডাকশনটা বাড়িয়ে দিচ্ছে ইন ভাইব্রেট। বলেছে ভাইব্রেটে কোন গঠন নার্ভ ইম্পালস কন্ডাকশন বৃদ্ধি করে। ডেনড্রাইট ব্রাঞ্চিং, মাইলিন সিথ, সাইন্যাপটিক ভেসিকেল, র্যানভিয়ার, নোড অ্যাবসেন্স। অ্যান্সার কি হবে? প্রত্যেকে একটু ট্রাই করবে এবং আজকের সেটে কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানাবে। তো অ্যান্সার হবে হলো মাইলিন সিথ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মাইলিন সিথ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 9 দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড ইন নার্ভ ইম্পালস এনশিওরস, নার্ভ ইম্পালসের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ড কোন বিষয় নিশ্চিত করে। ইম্পালস ট্রাভেলস ইন বোথ ডিরেকশন, ইম্পালস দুদিকেই একদম যাবে, ইম্পালস ট্রাভেল ইন অনলি ওয়ান ডিরেকশন, ইম্পালস একটা মাত্র দিকে যাবে, ইম্পালস স্টপস অ্যাট সাইন্যাপস, একটা সাইন্যাপস আসলে ইম্পালস স্টপ হয়ে যাবে, ইম্পালস ইনক্রিজেস ইন অ্যাম্পলিটিউড, হ্যাঁ অ্যাম্পলিটিউডের সাথে সাথে ইম্পালসটা বৃদ্ধি পাবে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইম্পালস ট্রাভেলস অনলি ইন ওয়ান ডিরেকশন, মানে ধরো এটা যদি একটা নার্ভ হয়, তো এটা যদি একটা নার্ভ হয়, এই নার্ভ থেকে যদি স্নায়ু উদ্দীপনাটা এই দিকে যায় তো এদিকেই যাবে, এটা কিন্তু এই পথে কখনো আবার ব্যাক করবে না। ঠিক আছে, ব্যাক করার জাস্ট আলাদা। তাহলে কি হচ্ছে? ইম্পালস ট্রাভেলস অনলি ইন ওয়ান ডিরেকশন, শুধুমাত্র একটা ডিরেকশনেই কিন্তু ইম্পালসটা যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 10 which classification is based on the number of process extending from the neuron cell body, নিউরন সেল বডি থেকে বের হওয়া প্রসেসের সংখ্যার উপর ভিত্তি করে কোন শ্রেণী বিভাগটা হয়? ফাংশনাল, স্ট্রাকচারাল, অটোনমিক আর হলো রিফ্লেক্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে which type of nerve fiber has the fastest conduction velocity, কোন ধরনের নার্ভ ফাইবারের সবচেয়ে দ্রুত একটা কন্ডাকশন মানে স্নায়ু উদ্দীপনা পরিবহন সব থেকে দ্রুত হয়। টাইপ এ আলফা, এ ডেল্টা, বি সি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এ আলফা। ঠিক আছে, অ্যান্সার হবে হলো এ আলফা।
এইটা কিন্তু মায়েলিনেটেড। এটা কিন্তু মায়েলিনেটেড, ঠিক আছে। এই নার্ভ ফাইবারটা, এটা কি কাজ করে, এটা কোন ক্ষেত্রে কাজ করে সব থেকে বেশি, এটা দেখা যায় হচ্ছে হলো স্কেলিটাল মাসেল। এটা দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন, স্কেলিটাল মাসেলের যে কন্ট্রাকশন হচ্ছে সেটার সিগন্যাল পরিবহন করে। তো প্রশ্ন এভাবেও আসতে পারে, স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশনের জন্য কোন ধরনের নার্ভ ফাইবার দায়ী বা কোন ধরনের নার্ভ ফাইবারের উপর নির্ভর করে স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশন, তখন কিন্তু হবে এ আলফা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে ইন পিএনএস মাইলিন শীথ ইজ ফর্মড বাই, হ্যাঁ পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীথ কার দ্বারা গঠিত হয়, অলরেডি আমি এটা বলে দিয়েছি, তাই এইচডব্লিউ থাকলো, ঠিক আছে। প্রত্যেকে জানাবে অ্যান্সার কি হবে। আচ্ছা নেক্সট, হুইচ পার্ট অফ দ্য নিউরন রিসিভস মোস্ট সাইন্যাপটিক ইনপুট, নিউরনের কোন পার্টটা সব থেকে বেশি সাইন্যাপটিক যে ইনপুট সেটা রিসিভ করে, অ্যাক্সন হিলক, ডেনড্রাইট, সোমা, অ্যাক্সন টার্মিনাল। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ডেনড্রাইটস, ঠিক আছে। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো ডেনড্রাইটস। সাইন্যাপটিক যে সমস্ত ইনপুট গুলো সেগুলোর প্রধান গ্রাহকই হলো ডেনড্রাইট। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 14, the resting membrane potential is primarily maintained by, resting membrane potential মূলত কোন পাম্প দ্বারা বজায় থাকে, Na+, K+, ATPase, Ca2+ পাম্প, H+ পাম্প, Cl- পাম্প। এটাও অলরেডি আমি এক্সপ্লেইন করে দিয়েছি, তাই এটা HW থাকলো। তোমরা প্রত্যেকে জানাবে এটার অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, which nerve classification includes both sensory and motor fiber, কোন ধরনের নার্ভের যে ক্লাসিফিকেশন সেটা ইনক্লুড থাকে কি সেন্সরি এবং মোটর উভয় ক্ষেত্রে, সেন্সরি নার্ভ, মোটর নার্ভ, মিক্সড নার্ভ, অটোনমিক নার্ভ। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো মিক্সড নার্ভ, যেটাকে আমরা বাংলায় কি বলি, বাংলায় বলি মিশ্র স্নায়ু, ঠিক আছে। যেটাকে বাংলায় কি বলা হচ্ছে, মিশ্র স্নায়ু। তাহলে মিক্সড নার্ভে কি হচ্ছে, সেন্সরি আর মোটর উভয় ধরনের ফাইবারই কিন্তু থাকে, ঠিক আছে। আচ্ছা যদি বলা হয় মিশ্র স্নায়ুর একটা এক্সাম্পল দাও, তো এটা থাকলো এক্সাম্পলটা তোমাদের জন্য এইচডব্লিউ, কমেন্ট সেকশনে জানাবে যে এমন একটা স্নায়ু যেটা মিশ্র স্নায়ু, উদাহরণ পরীক্ষায় কিন্তু আসতে পারে যে নিম্নের কোনটি মিশ্র স্নায়ু। নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলেছে হুইচ ফেজ অফ অ্যাকশন পোটেনশিয়াল ইজ ডিউ টু কে প্লাস ইফ্লাক্স, কোন ধরনের অ্যাকশন পোটেনশিয়ালটা হচ্ছে কে প্লাস ইফ্লাক্স এর জন্য, মানে কি কে প্লাস এটা কি হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা তো এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা ইন্ট্রাসেলুলার, ঠিক আছে। তো কে প্লাসটা বাইরে বেরোচ্ছে কোনটার ক্ষেত্রে, অপশন গুলো দেখো কি বলেছে, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপার পোলারাইজেশন, থ্রেশোল্ড। তো অ্যান্সার কি হবে, কে প্লাস যখন বাইরে বেরিয়ে যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে হলো রিপোলারাইজেশন, ঠিক আছে। সেটাকে কি বলা হচ্ছে, রিপোলারাইজেশন। পরের প্রশ্ন বলেছে দ্য স্পিড অফ নার্ভ ইম্পালস ইনক্রিজেস উইথ, নার্ভ ইম্পালসের যে গতি বাড়ে কিসের সাথে সাথে এটা বাড়ছে, স্মলার অ্যাক্সন ডায়ামিটার, লার্জার অ্যাক্সন ডায়ামিটার, ইনক্রিজ সাইটোপ্লাজমিক রেজিস্ট্যান্স, অ্যাবসেন্স অফ মাইলিন। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো লার্জার অ্যাক্সন ডায়ামিটার। অ্যাক্সন ডায়ামিটারটা যদি লার্জার হয় তখন সেক্ষেত্রে কি গতি কিন্তু সেক্ষেত্রে বেড়ে যায়। কেন, কারণ যখন এই কেসটা হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, এক্সোপ্লাজমিক যে রেজিস্ট্যান্স এটা কমে যায়। এবার বাধা যখন কমে যায় তখন অটোমেটিক গতিটা বাড়তে থাকে। এখন কোনো একটা রাস্তা, এরকম রাস্তায় যদি এরকম এরকম ভাবে বাম্পার থাকে তো তুমি সেটাতে কিরকম ভাবে চালাবে, আর যখন একটা রাস্তা পুরো স্মুথ থাকবে তখন সেটা কিভাবে চালাবে, তো ব্যাপারটা সেরকমই আর কি। তো রেজিস্ট্যান্সটা কিন্তু এক্ষেত্রে কমে যাচ্ছে। আচ্ছা নেক্সট,
17 গ্যাপ বিটুইন টু সোয়ান সেল ইন পিএনএস। হ্যাঁ, পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দুটো সোয়ান কোষের মধ্যে যে গ্যাপ তাকে কি বলা হয়? মাইলিন গ্যাপ, নোডস অফ র্যানভিয়ার, নিউরোফাইব্রিল নোড, অ্যাক্সন ক্লেফট। ইজি কোশ্চেন, এটা থাকলো হলো এইচডব্লিউ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে, হুইচ আয়ন ট্রিগার নিউরোট্রান্সমিটার রিলিজ অ্যাট সাইন্যাপটিক টার্মিনাল। হ্যাঁ, সাইন্যাপটিক টার্মিনালে নিউরোট্রান্সমিটার রিলিজ কোন আয়নের দ্বারা ট্রিগার হয়, মানে কোন আয়নটা প্রেজেন্স থাকলে বা কোন আয়নের উপস্থিতিতে সাইন্যাপটিক নিউরোট্রান্সমিটার যে রিলিজ সেটা শুরু হবে। ঠিক আছে, Na+, K+, Ca2+, Cl-, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো Ca2+। ঠিক আছে, ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা কি কাজ করে? ধরো এটা যখন একটা সাইন্যাপস, তো এখানে তো এরকম সাইন্যাপটিক ভেসিকেল গুলো থাকে, আর এই সাইন্যাপটিক ভেসিকেলের মধ্যে কি থাকছে? সাইন্যাপটিক ভেসিকেলের মধ্যে থাকছে হলো নিউরোট্রান্সমিটার। তো এই নিউরোট্রান্সমিটার গুলো কি হচ্ছে? এই নিউরোট্রান্সমিটার গুলো এরকম ভাবে রিলিজ করে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে রিলিজ করছে? এরকম ভাবে এই প্রসেসে রিলিজ করে এই সাইন্যাপটিক ক্লেফটে চলে আসছে। তো এই যে রিলিজ হলো, এটা কোন প্রসেসে রিলিজ হলো? এই প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হলো এক্সোসাইটোসিস। ঠিক আছে, এবার এই যে এক্সোসাইটোসিস হচ্ছে, ভেসিকেল গুলো কোষ পর্দার গায়ে চলে আসছে, সেখান থেকে বিদীর্ণ হয়ে সেখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে। এই এক্সোসাইটোসিস প্রসেসের জন্য কি প্রয়োজন? প্রয়োজন হলো Ca2+ প্রয়োজন। ঠিক আছে, এক্সোসাইটোসিস প্রসেসের জন্য Ca2+ প্রয়োজন। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, হুইচ টাইপ অফ সাইন্যাপস কন্ডাক্ট ইম্পালসেস ফাস্টার। কোন ধরনের সাইন্যাপস খুব দ্রুত ইম্পালস পরিবহন করে, মানে এটা উদ্দীপনা পরিবহন করে? কেমিক্যাল সাইন্যাপস, ইলেকট্রিক্যাল সাইন্যাপস, মিক্সড সাইন্যাপস, সলিটরি সাইন্যাপস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু ইলেকট্রিক্যাল সাইন্যাপস। অ্যান্সার কি হবে? ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপসটাতে কি ঘটে? এক্ষেত্রে এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, গ্যাপ জাংশন দ্বারা সরাসরি আয়ন প্রবাহ হয়। গ্যাপ জাংশনের মাধ্যমে সরাসরি আয়নের এক্সচেঞ্জ ঘটছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21 বলেছে যে হুইচ নার্ভ ফাইবার আর আনমাইলিনেটেড। কোন ধরনের নার্ভ ফাইবার গুলো আনমাইলিনেটেড? এ ফাইবার, বি ফাইবার, সি ফাইবার, আলফা মোটর ফাইবার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সি ফাইবার। সি ফাইবারটা কি? আনমাইলিনেটেড। ঠিক আছে, এবার ধরো সি ফাইবারের মাধ্যমে কি হচ্ছে? একটা নার্ভ ইম্পালস যাচ্ছে, তাই তো? তো সি ফাইবার কি হচ্ছে? সি ফাইবারের বৈশিষ্ট্যগুলো কি কি পাচ্ছি দেখো, একটা কি আনমাইলিনেটেড, এটা হলো আনমাইলিনেটেড পেলাম। আচ্ছা, এটাতে আরেকটা কি পাচ্ছি? এটার ব্যাস খুব ছোট হয়। সবচেয়ে ধীর হয়, কন্ডাকশন ভেলোসিটি। কন্ডাকশন ভেলোসিটি কি হয়? সব থেকে ধীর হয়। তাহলে এই যে সি ফাইবার, সি ফাইবার কি কাজ করে? কোন ধরনের স্নায়ু উদ্দীপনা গুলো এটা পরিবহন করে? ধরো মানে খুব স্লো কোনো সেন্সেশন, ডাল, ঠিক আছে, ডিফিউজ পেইন, টেম্পারেচার, কোনটা? ওয়ার্মথ, ইচিং। ঠিক আছে, তো এই ধরনের ইম্পালস গুলো কিন্তু সি ফাইবারের মাধ্যমে পরিবাহিত হয়। আচ্ছা, যেহেতু এটা আনমাইলিনেটেড, মানে মাইলিন শীথ কিন্তু এখানে থাকছে না, তাহলে এটার যে মেমব্রেনটা, হ্যাঁ,
এটাতে কি কন্টিনিউয়াস কন্ডাকশন হচ্ছে, আয়নের লিকেজ বেশি হচ্ছে এবং গতি কমে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলেছে দ্য সোডিয়াম চ্যানেল ওপেনিং ডিউরিং অ্যাকশন পোটেনশিয়াল ইজ অ্যান এক্সাম্পল অফ। অ্যাকশন পোটেনশিয়ালে সোডিয়াম চ্যানেলের যে খুলে যাওয়া সেটা কিসের উদাহরণ? ভোল্টেজ গেটেড, লাইগ্যান্ড গেটেড, মেকানিক্যালি গেটেড আর প্যাসিভ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 23 বলেছে ইন এ মাইলিনেটেড ফাইবার অ্যাকশন পোটেনশিয়াল অকার অনলি অ্যাট। মাইলিনেটেড ফাইবারে অ্যাকশন পোটেনশিয়াল কোথায় ঘটে? ইন্টারনোড, নোড অফ র্যানভিয়ার, অ্যাক্সন হিলক, ডেনড্রাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নোড অফ র্যানভিয়ার। কোথায় ঘটছে? নোড অফ র্যানভিয়ারে কিন্তু ঘটছে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 23 which part of the neuron initiates the action potential? নিউরনের কোন অংশ অ্যাক্সন পোটেনশিয়ালটা স্টার্ট করে? ডেনড্রাইট, অ্যাক্সন হিলক, সোমা, সাইন্যাপটিক টার্মিনাল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যাক্সন হিলক। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যাক্সন হিলক। নেক্সট আচ্ছা, কোশ্চেন নাম্বার 25 হুইচ প্রপার্টি অফ নার্ভ ইম্পালস প্রিভেন্ট ওভারল্যাপিং সিগন্যাল? নার্ভ ইম্পালসের কোন বৈশিষ্ট্য কোন একটা সিগন্যাল যদি ওভারল্যাপ যাতে না করে যায় সেটাকে প্রতিরোধ করে? সামেশন, রিফ্র্যাক্টরি পিরিয়ড, সল্টেটরি কন্ডাকশন, মাইলিনেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। ঠিক আছে, অ্যান্সার কি হবে? রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই রিফ্র্যাক্টরি পিরিয়ডে কি হয়? সিগন্যাল একদিকে যায়। ঠিক আছে, সিগন্যাল কি করে? একদিকে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 26 হাইপারপোলারাইজেশন মেক্স দ্য নিউরন। হাইপারপোলারাইজেশন নিউরনকে কি করে তোলে? মোর এক্সাইটেবল, লেস এক্সাইটেবল, থ্রেশহোল্ড ইজিলি রিচড, ডিপোলারাইজেশন পার্মানেন্টলি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লেস এক্সাইটেবল। ঠিক আছে, হাইপারপোলারাইজেশন নিউরনকে কিন্তু অনেক বেশি কম এক্সাইটেবল করে দেয়। নেক্সট 27 which conduction is slower? কোন ধরনের কন্ডাকশনটা স্লোয়ার? সল্টেটরি, কন্টিনিউয়াস, বোথ ইকুয়াল, ইলেকট্রিক্যাল, সাইন্যাপস কন্ডাকশন। তো এটা থাকবে হলো তোমাদের জন্য এইচডব্লিউ, কারণ অলরেডি আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 28 বলেছে নিউরোলেমা ইজ ফাউন্ড ইন। নিউরোলেমা কোথায় দেখা যায়? মাইলিনেটেড পিএনএস অ্যাক্সন, মাইলিনেটেড সিএনএস অ্যাক্সন, আনমাইলিনেটেড সিএনএস অ্যাক্সন, ডেনড্রাইট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মাইলিনেটেড পিএনএস অ্যাক্সন। ঠিক আছে, অ্যান্সার হবে মাইলিনেটেড পিএনএস অ্যাক্সন। নিউরোলেমা শুধুমাত্র কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে। নিউরোলেমা কি করছে? শুধুমাত্র পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে। কোশ্চেন নাম্বার 29 কি বলেছে? হুইচ ফ্যাক্টর ইনক্রিজেস কন্ডাকশন ভেলোসিটি মোস্ট এফেক্টিভলি? কোন উপাদান কন্ডাকশন ভেলোসিটি সবচেয়ে বেশি বাড়ায়? মাইলিনেশন, থিন অ্যাকশন, ডিক্রিজ টেম্পারেচার, ইনক্রিজড সাইটোপ্লাজমিক রেজিস্ট্যান্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মাইলিনেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 30 হুইচ পার্ট অফ নিউরন ইজ মেটাবলিক্যালি মোস্ট অ্যাক্টিভ? নিউরনের কোন অংশ মেটাবলিক্যালি সবচেয়ে সক্রিয়? অ্যাক্সন, সোমা, নোড অফ র্যানভিয়ার, অ্যাক্সন টার্মিনাল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সোমা। ঠিক আছে, কেন? সোমাতে কি থাকছে? সোমাতে থাকছে হলো নিজেল বডি ও মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। ঠিক আছে, আর এটাতে কি কি হয়? এটা হলো প্রোটিন সিনথেসিস, মেটাবলিক কন্ট্রোল, এই সব কিছুর হলো স্থান হলো সোমা। ঠিক আছে, তো আউট অফ 30 কত স্কোর হলো প্রত্যেকে জানিও। আশা করছি অনেকেই হয়তো ফুল মার্কস পাবে। ঠিক আছে, আর যে এক্সপ্লেনেশন গুলো দিলাম আর কি, যারা মিস করে গেছো, ভাবছো শুধু কোশ্চেন অ্যান্সার পড়লেই আমার হয়ে যাবে, তো তাদেরকে বলবো একটু এক্সপ্লেনেশন গুলো দেখে নাও, কারণ এক্সপ্লেনেশন দিয়েও কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ রয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।